This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ঋষিকেশে একটা ষাঁড় রাস্তায় ঘুরছিল। এবার স্কুটারে চড়ে এক মানুষকে ঘুরতে দেখে তার হঠাৎ মনে হলো, আরে ভারী মজার জিনিস তো, আমিও নিশ্চয়ই এরকম ঘুরতে পারি। সুতরাং একটা দাঁড়িয়ে থাকা স্কুটারকে চালানোর চেষ্টা করলো। চালানো মানে ঠেলা আর কি। আর তারপর কি হলো সে তো দেখতেই পাচ্ছে। কিন্তু একটা কথা বলুন, বিষয়টা কি খুব অস্বাভাবিক? একদম না। কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, গামছারও ইচ্ছে করে ধোপা বাড়ি যাওয়ার, সেরকম ষাঁড়েরও তো ইচ্ছে করতে পারে স্কুটি চালাবার। এখানেই শেষ নয়, তুলনা আরও আছে। ইঁদুরেরও ইচ্ছে করে গোয়েন্দা হওয়ার। আগে হ্যাঁ, ইঁদুর এমনি এমনি বলছি না, এটা বাস্তব ঘটনা। পাকিস্তানে তোলপাড় ফেলে দিয়েছে একটা নেংটি ইঁদুর। ভাবছেন তো এটা কী ব্যাপার? ভারত কখন আক্রমণ করবে সেই নিয়ে ওরা মানে একদম ত্রস্ত হয়ে রয়েছে, ব্যতিব্যস্ত হয়ে কী করবে না করবে বুঝে উঠতে পারছে না। সেখানে এই নেংটি ইঁদুর, এত কিছু ব্রহ্মস কিচ্ছু লাগলো না, এটা নেংটি ইঁদুরকে নিয়ে তোলপাড়। এক্স্যাক্টলি তাই। বালুচিস্তানে একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক চলছিল। চিফ সেক্রেটারি বিভিন্ন উপজাতির নেতাদের সাথে বৈঠক করছিলেন। ক্যামেরা যখন জুম করা হলো, দেখা গেল সেই চিফ সেক্রেটারির প্লেটের ওপর যে কেকটা রয়েছে সেটা কুটকুট করে খাচ্ছে একটা ইঁদুর। ব্যাস, এমন আতঙ্কে রয়েছে পাকিস্তান, এই একটা দৃশ্য দেখেই একদম তোলপাড় পড়ে গেছে, হুলুস্থুলু চারপাশে। কেন জানেন? ওই ইঁদুরটা নাকি ভারতের গুপ্তচর। বালুচিস্তানের নাশকতা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে ভারত, আর পাকিস্তান আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কী পদক্ষেপ করছে সেটা জানতেই নাকি ইঁদুরটাকে পাঠিয়েছিল ভারত। ভাবা যায়, রোবট ইঁদুর। কিন্তু রোবট ইঁদুর কেকটা কেন খাবে সেটা ওই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা এখন পর্যন্ত ধরে উঠতে পারেননি, ব্যাখ্যাও করতে পারেননি ন্যাচারালি। দেখুন, ও দেশের নাগরিকদের কেউ তো প্রশ্নও করেননি যে তারা কি করে এত বড় একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন। আর ওই নাগরিকরাও তো তাদের দেশের ওই নেতাদের প্রশ্ন করেননি যে কি করে তারা এরকম দিনের পর দিন একটা শান্তিপ্রিয় প্রতিবেশী রাষ্ট্রে এরকমভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করতে পারেন। আসলে কি জানেন, যেমন দেবা তেমনই দেবী। ওই বালুচিস্তানে পাকিস্তান বেশ বেকায়দায় পড়েছে, এটা তাদের নিয়ে কোনো সন্দেহ নেই, পরিষ্কার বুঝতে পারছি। বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। তাতে কি দেখা যাচ্ছে জানেন? তাতে দেখা যাচ্ছে যে বালুচিস্তানের বঙ্গোশের শহরে পাকিস্তানি সেনাবাহিনীর নামগন্ধ নেই এখন। একসময় ছিল, এখন আর নেই। কেন জানেন? কারণ বালুচ লিবারেশন আর্মি ওই শহরটার দখল নিয়ে নিয়েছে। তারাই সব কিছু পরিচালনা করছে, নাগরিকদের আইডেন্টিটি কার্ড ইত্যাদি চেক করছে। বালুচ আর পাস্তুন দেখলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। সিন্ধি হলে জেরা, আর পাকিস্তানি পাঞ্জাবি হলে শটান গুলি। ওয়াজিরিস্তানে 50 জন পাকিস্তানি সেনা তালিবানের হাতে আত্মসমর্পণ করেছে। ভাবতে পারছেন, পাকিস্তানেরই কিছু অংশ এই মুহূর্তে পাকিস্তানের হাতে নেই। তাহলে মানচিত্রে যাই দেখানো হোক, পাকিস্তানের পশ্চিম সীমান্ত তার মানে অনেকটাই ছোট হয়ে গেছে। খাইবার পাখতুনখোয়া আর বালুচিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অস্তিত্ব নেই, এটা তো খুব ভালো কথা। এটা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, বরঞ্চ এটা ভাবছি যে পরের ছেলে পরমানন্দ, যত সর্বনাশ হয় তত আনন্দ। और पहलगाम में उन्हें बेरहमी से शूट कर दिया गया। ये बात हमें भूलनी नहीं चाहिए। ये मामूली बात नहीं। मुंबई का रहने वाला हूं, मैंने अपने शहर को जलते देखा है।
तो वो जो आए थे जलाने वो स्वीडन या इजिप्ट से तो नहीं आए थे। ये बातें देखते हैं, देखिए जो हुआ है पहलगाम, ये कुछ दिनों के बाद ये होता रहता है। अब कोई सॉलिड स्टेप, आप ऐसा कर दीजिए कि वो जो पागल वहां का आर्मी चीफ है उसकी स्पीच सुनिए जरा, वो एक समझदार आदमी नहीं दे सकता। ये किस तरह का आदमी है? वो कहता है सही बात है, हिंदू अलग होते हैं, वो अलग कौम है, मुसलमान अलग कौम है। अरे इसको ये भी नहीं ख्याल कि उसके मुल्क में भी कुछ हिंदू रहते हैं। इन लोगों को ऐसा जवाब मिलना चाहिए, छोटी मोटी बात से सुनने वाले नहीं है, कि इन्हें याद रहे। अभी तक इन्हें याद नहीं हुआ है, लेकिन मैं इतना जानता हूं कि अब वक्त आ गया है कि एक आर और पार की बात हो जाए। দেখুন, জাভেদ আখতারের বক্তব্য বহু সময় আমি শুনেছি, কখনো কখনো রাস্তার মোড়ে তার বক্তব্যও শুনেছি। আর সাধারণ নির্বাচনী বক্তব্য হয়তো সেটা অন্য মাত্রায় পৌঁছে যায়। আসলে জাভেদ আখতার কখনো উস্কানিমূলক বক্তব্য রাখেন না। পাকিস্তানেও তার লেখার বহু অনুরাগী আছে। লাহোর বাসযাত্রায় তখন তো বাজপেয়ীর সঙ্গে তিনি ছিলেন, তারপরেও বহুবার সাহিত্য সম্মেলনে পাকিস্তানে ঘুরে এসছেন। সেই জাভেদ আখতার এসপার ওসপার লড়াইয়ের দাবি জানাচ্ছেন। শুধু তাই নয়, ইন্ডিয়া ঐক্য থেকে সমস্বরে পাকিস্তানকে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। মানে বুঝতে পারছেন, মোদি সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ছে। এই চাপ কিন্তু সহ্য করে থাকা খুব কঠিন। কিছু না কিছু তো করতেই হবে, কারণ কিছু যদি করতে না পারেন তাহলে সেটা আবার রাজনৈতিক ব্যর্থতা হিসেবে বা রাজনৈতিক ক্ষেত্রে তাদের বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেবে। এটা কিন্তু খুব খুব একটা কঠিন সিচুয়েশান এই মুহূর্তে ভারত সরকারের সামনে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে দেখে তো বোঝার কিছু উপায় নেই। হ্যাঁ, এটা ঘটনা যে হামলার পরেই তিনি সৌদি আরব সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে এসেছিলেন, কিন্তু তারপর থেকে তার কোনো কর্মসূচিতেই তো কোনো ছেদ পড়েনি। নয়াদিল্লিতে আজ অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, ঠিক যেরকম হওয়ার কথা ছিল। দেখুন, এরা অনেকগুলো ব্যাখ্যা হয় এবং ব্যাখ্যাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। অ্যাঙ্গোলা আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্ব করছে এবছর, ফলে তাদের একটা গুরুত্ব রয়েছে। প্লাস সে দেশে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। অ্যাঙ্গোলা চায় সেই তেল উত্তোলন করুক ভারতের ওএনজিসি, ফলে ভারতের অর্থনৈতিক দিক থেকেও একটা বিরাট গুরুত্ব রয়েছে এই সাক্ষাতের। মানে সবই দেশের স্বার্থে। কিন্তু মুশকিল কী জানেন, দেশবাসী এই সমস্ত দ্বিপাক্ষিক কূটনীতি, অর্থনীতি এই সমস্ত নিয়ে এখন জাস্ট মাথায় ঘামাচ্ছেন না। এমনকি একটা যুদ্ধ হলে দেশের অর্থনীতির ওপর তার কি প্রভাব পড়বে, কোল্যাটারাল ড্যামেজ কি হতে পারে। অর্থাৎ একটা যুদ্ধ মানে তো শুধু একতরফা একটা দেশের ক্ষতি নয়, আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। দেশবাসী সেই সমস্ত ভাবনা চিন্তা জাস্ট মাথার মধ্যে ঢুকতে দিতে রাজি নন এই মুহূর্তে। তারা শুধু বদলা চান। এখন ভারত কি বদলা নেবে? নিলে কবে নেবে? এই একটাই প্রশ্ন কিন্তু চারপাশে ঘুরপাক খাচ্ছে, এবং এই প্রশ্নটা যত দিন যাবে তত জোরালো হবে। যত জোরালো হবে ততই কিন্তু চাপ বাড়বে। Committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. Friends, हम एक मत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। বক্তব্য শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন, অ্যাঙ্গোলাকে ধন্যবাদ জানালেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে একটা গুরুত্বপূর্ণ প্রতিবাদী ভূমিকা পালন করবে, ইনফ্যাক্ট বিশ্বজুড়ে সন্ত্রাসকে যে থামানো উচিত, এরকম কথাগুলো বললেন। এ কথাগুলো তো সবাই বলেন, তিনিও আগে বলেছেন। এবং এই রকম একটা পরিস্থিতিতে পহেলগামের কথা তার বক্তব্যে উঠে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরেও
একটা ব্যতিক্রমী জিনিস দেখলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে কোনো যুদ্ধংদেহী বার্তা বা কোনো রকম এই মেরে দেবো, এক্ষুনি বদলা নেবো, সোজা কথা একটা মরিয়া ভাব চোখে পড়ল? একদম না। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্ভব নিষ্পৃহ লাগলো। কখন মানুষ এরকম নিষ্পৃহ হয়? সিন্ধু নদী আর তার দুপারে এই মুহূর্তে যে তোলপাড় হয়ে যাচ্ছে, তার কোনো আভাসই তার বক্তব্যে নেই। কেন? এটা তখনই হয় যখন কোনো একটা সিদ্ধান্তে, স্থির সিদ্ধান্তে কেউ পৌঁছে যান এবং যে সিদ্ধান্ত থেকে নড়চড় হওয়ার কোনো উপায় থাকে না। তিনি ধরেই নিয়েছেন আমি এই রাস্তাতেই এগোবো, চারপাশে যা হইচই হোক, এক্ষুনি হোক, আজকে করুন, এই করুন, সেই করুন, যে যা খুশি বলুন। নরেন্দ্র মোদী কি তাহলে কোনো একটা নির্দিষ্ট রাস্তা খুঁজে নিয়েছেন, যে রাস্তাতেই তিনি হাঁটবেন, যে রাস্তায় সন্ত্রাসের বিরুদ্ধে একটা চিরাচরিত যে রাস্তাগুলো, মানে দুম করে ওই সার্জিক্যাল স্ট্রাইক বা কোথাও গিয়ে ওই বালাকোটের মতো ঘটনা, এ সমস্ত ছোটোখাটো ব্যাপার না, ওগুলোও বিরাট বড় ব্যাপার, কিন্তু ওগুলো পার্মানেন্ট সলিউশন না, নিশ্চিত সলিউশন না, চিরকালের জন্য এগুলোকে থামিয়ে দেওয়ার কোনো রাস্তা নেই। তাহলে কি তিনি যে কথাটা বললেন আসলে মনে মনে সেরকমই একটা কিছু ঠিক করে রেখেছেন, এমন একটা রাস্তায় হাঁটবেন যাতে সন্ত্রাসের পুরোপুরি একটা নির্মূল হয়ে যায়, একদম গোড়ার থেকে উপড়ে ফেলা যায়? কিন্তু দেশ জুড়ে যে দাবি উঠেছে, এমনকি পাকিস্তান যে পদক্ষেপের জন্য প্রস্তুত, তিনিও কি সেটাই ভাবছেন? দেখুন, সামরিক পদক্ষেপের কথা তো ভারত অফিসিয়ালি এখনও বলেনি, কিন্তু সামরিক মহড়া হচ্ছে। নৌসেনা প্রধানের সঙ্গে 1 ঘন্টা বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানও সামরিক মহড়া শুরু করেছে, পাকিস্তান সীমান্ত বরাবর সেনা সমাবেশ করছে। পাকিস্তানি মিডিয়া, পাকিস্তানি সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ছবি এখন ভারতের মানুষের হাতে হাতে ঘুরছে। ভারতও তারা ওই বললাম মহড়া চালাচ্ছে, সেগুলো আমরা ছবি টবি পাচ্ছি, কিন্তু ভারতের সেনা কোথায় কোথায় মোতায়েন হচ্ছে ভারতীয় মিডিয়া তার এক কুচি ফুটেজও প্রকাশ করেনি। ভারত সত্যি আক্রমণ করবে কিনা সেটা নিয়ে এখন পাকিস্তানের মধ্যে যাবতীয় দোলাচল, যাবতীয় সংশয়, কারণ তারা বুঝে উঠতে পারছে না কি হতে চলেছে। তারা একটা ওই সংশয়ের মধ্যে রয়েছে। কেন জানেন তো? কারণ যুদ্ধ মানেই যে একরকম যুদ্ধ আজকের দিনে তো তা নয়। আজকের দিনে ডাটা ওয়ারও একটা যুদ্ধ, অর্থাৎ সাইবার ওয়ার যাকে বলে আর কি, সেটাও তো একটা সময় হতে পারে, তারও আজকের দিনে গুরুত্ব কম নয়। আরও তো অনেক রকমভাবে যুদ্ধ করা যায়। অর্থাৎ যুদ্ধ মানেই আজকের দিনে শুধু যে গোলাগুলির লড়াই তা তো নয়। দেখুন, যুদ্ধ আর শত্রু দুয়েরই কিন্তু রকম ফয়ের রয়েছে। ভারতের শত্রু কে আর শত্রু হিসেবে ভারত কতটা বিপজ্জনক, এ নিয়ে পাকিস্তান কিন্তু এখন রীতিমতো দ্বন্দ্বে রয়েছে যে আক্রমণটা কোথা দিয়ে আসবে। এই সংশয় চারপাশে, তাই এই সংশয়গুলো কোথার থেকে আসছে এবং এই সংশয় কিভাবে নিরসন হবে, তাই নিয়ে চারপাশে যে কথাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো তো আজকে একটু নেড়েচেড়ে দেখা খুব জরুরি, তাই না? তাই কিছু কথাও আজকে বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন এই সংশয়ের মুহূর্তে না বললেই নয়। আমাদের বাংলায় একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। আজকের দিনে আপনারা ওই চোরের মায়ের বদলে পাকিস্তান পড়তে পারেন, কোনো ভুল হবে না। আরেকটা জিনিসও একটু অন্যভাবে পড়তে পারেন। এই ভদ্রলোকের নাম, যার বক্তব্য শোনালাম, ভদ্রলোকের নাম আয়াতুল্লাহ গোয়েবেলস তারার। ভাবছেন তো এরকম আবার কীরকম নাম এরকম পাকিস্তানে? ভদ্রলোকের অ্যাকচুয়াল নাম আয়াতুল্লাহ তারার, পাকিস্তানের তথ্যমন্ত্রী। কিন্তু তিনি অ্যাকচুয়ালি যে ভূমিকাটা এই মুহূর্তে পালন করছেন সেটা হচ্ছে ওই হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলসের ভূমিকা। এমনিতেই তিনি শাহবাজ শরীফের মন্ত্রিসভায় ওই তথ্যমন্ত্রী হিসেবে
এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই মুহূর্তে একমাত্র মন্ত্রী হিসেবে একটু সবার সামনে আসছেন আর কি, এবং মুখ খোলার দায়িত্বে রয়েছে। কারণ বাকি যে আসছেন তারাই তো একটা করে গর্ত খুঁড়ছেন আর পাকিস্তানকে একটু করে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এর আগে ওই যে প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, তিনি তো বক্তব্য রাখতে এসে ওই বিদেশি সংবাদ মাধ্যমের সামনে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, বলে বসেছেন পাকিস্তান 3 দশক ধরে সন্ত্রাসকে লালন পালন করছে। সত্যি কথা বলে ফেলেছেন, কারণ সাদা চামড়া দেখলে এরা কিরকম যেন হিপনোটাইজড হয়ে যান, জানেন তো, যার মনে যা আসে তাই বলে দেন। এর আগে আপনাদের এমনকি তার দোষ কি, পারভেজ মুশারফের বক্তব্য শুনিয়েছি, তিনি শুনিয়ে দিয়েছেন কিভাবে তাদের দেশ কত বছর ধরে তারা সন্ত্রাসের চাষ করছেন। এই দেশটাকে এই জন্যে একদিক থেকে ভালো, লুকো ছাপার কোনো ব্যাপার নেই, সবাই জানে সবাই বোঝে। তারপর আবার তারা আবার আয়াতুল্লাহ তারাদের মতো লোকদের দায়িত্ব দেয় এইটা বলুন, এগুলো সব ঠিক না, সব ঝুট। তাই করছেন তারার গোয়েবলস তারার, তিনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে একটাই কথা টানা বলছেন, এই পহেলগাঁও হানায় পাকিস্তানের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই। আর কি প্রমাণ দরকার, সবই তো বার করে দেওয়া হয়েছে। ভারত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে সব প্রমাণ যেগুলো যা দেওয়ার সব দিয়ে দিয়েছে। আমেরিকা তারাও নিশ্চিত যে কি ঘটেছে, পাকিস্তানের যে এতে ভূমিকা রয়েছে পরিষ্কার। পাকিস্তানকে সরাসরি বলেছে, আরে ভারতের সাথে কথা বলো, ক্ষমা চেয়ে নাও, জঙ্গি টঙ্গি যা আছে ওখানে পাঠিয়ে দাও, এগুলো পরিষ্কার করে সামনাসামনি তো বলে না, কিন্তু যা জানা যাচ্ছে সেরকমই। মোদ্দা কথা, ভারতের সঙ্গে যদি কোনোভাবে সম্পর্কটা স্বাভাবিক না করো তাহলে তোমাদের কপালে দুঃখ আছে। এবার স্বাভাবিক হওয়ার তো একটাই রাস্তা আছে, তারা এতদিন ধরে যা করেছে স্বীকৃত কর্মের জন্য কান ধরে ক্ষমা চাওয়া। অবশ্য তারা চাইলো না চাইলে খুব একটা কিছু এসে যায় না, কারণ আমেরিকা কি বলছে তাতে ভারত কোনো উচ্চবাচ্য করেনি। তাদেরও মনের কথা, ক্ষমা চাওয়ানো হবে, কিন্তু ক্ষমাটা কিভাবে চাওয়ানো হবে এবং কি শাস্তি দেওয়ানো হবে সেটা ভারত কিচ্ছু জানাচ্ছে না প্রকাশ্যে। ভারত যা করছে একদম চুপচাপ। দেখুন, এই চুপচাপ কেন, কিছু হচ্ছে না কেন, এটা নিয়ে অনেকে সংশয়ের মধ্যে রয়েছেন। এটাও তো ভাবতে পারেন, ঝড়ের পূর্বাভাস পাওয়া যায় একটা থমথমে আবহাওয়ার মধ্যে দিয়ে, এটাও কি সেরকম? খেয়াল করে দেখুন, এই পাকিস্তানের যে সমস্ত গোয়েবলসরা রয়েছেন, অর্থাৎ মিথ্যার প্রচারকরা, তাদের কারোর বক্তব্যের সঙ্গে কিন্তু কোনো রকম বাকযুদ্ধে জড়াননি ভারতীয় শিবিরের কেউ, কোনো মন্ত্রী কোনো বক্তব্য রাখেননি। দেখুন, বিরোধী শিবির থেকে আক্রমণ করা হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ঝগড়া করার উদ্দেশ্যে ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে সরাসরি কোনো কথা বলতে রাজি নয়। আর এই যে একটা উপেক্ষা অথবা একটা সাসপেন্স তৈরি করা, এটাই না পাকিস্তানকে অসহিষ্ণু করে তুলেছে। পাকিস্তানের অভ্যন্তরেও কিন্তু তাই নিঃশব্দে একটা অভ্যুত্থান ঘটে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফকে ইদানিংকালে কোথাও দেখেছেন? কোথাও দেখা যাচ্ছে না। পাকিস্তানের মন্ত্রীরা যেখানে যা বলছেন সেগুলো কি বলছেন এখন জানেন? ওই সেনাবাহিনীর লিখে দেওয়া নোট পড়ে বলছেন। শেহবাজ শরীফ তিনি নামেই সরকারের প্রধান। সরকার কারা চালাচ্ছেন জানেন? মানে দেশটা কারা চালাচ্ছেন? 2 আসিম, সেনা প্রধান আসিম মুনির আর ISI প্রধান আসিম মালিক, যিনি পাক অধিকৃত কাশ্মীর থেকে কাশ্মীরে সন্ত্রাস অনুপ্রবেশ করানোর জন্য বিখ্যাত এবং বর্তমানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব তিনিই সামলাচ্ছেন। এই 2 আসিমের জুটি পাকিস্তানকে মনে হচ্ছে আরও সেই জিয়াউল হকের জমানায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, জানেন তো। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেনও সেটা, ওখানে তো এই বিষয়টাই বারবার হয়, তারাও বলছেন পাকিস্তানে ফের মার্শাল লয়ের সময় ঘনিয়ে এসেছে। পারভেজ মুশারফের পর আরও একজন ডিকটেটর দেখতে চলেছে পাকিস্তান। এবার সেটা কোন আসিম হবেন বা কোন আসিম হবেন সেটা নিয়ে নিজেদের মধ্যে আসিমদের মধ্যে আবার গন্ডগোল লাগবে কিনা, এটা নিয়ে এক্ষুনি কিছু বলা যায় না, কারণ এগুলো পাকিস্তানের ক্ষেত্রে খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার, নিশ্চিত থাকতে পারেন আপনারা, পাকিস্তানের গণতন্ত্র আবার কোমায় চলে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান কিন্তু একজন বনলতা সেনকে পেয়েছে, জানেন। ঝটকা লাগলো তো এর মধ্যে, বনলতা সেন, এক্স্যাক্টলি বনলতা সেন
এবং তিনি একজন ভারতীয়। কংগ্রেস সাংসদ চিরঞ্জিত সিং চান্নি, মনে আছে বনলতা সেন কবি জীবনানন্দ দাশকে ক্ষণেকের শান্তি দিয়েছিলেন। এই চিরঞ্জিত সিংয়ের মন্তব্যেও পাকিস্তান ক্ষণিকের স্বস্তি পেয়েছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। যে বক্তব্য তিনি রেখেছেন সেটা এই মুহূর্তে দেশের ওপর কি ইম্প্যাক্ট ফেলবে সেটা পরের কথা, কিন্তু পাকিস্তানের জন্য একটা স্বস্তি। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই বালাকোটে বিমান হামলার প্রমাণ চেয়েছেন এই রকম পরিস্থিতিতে। এই নিয়ে পাকিস্তানিদেরই কিন্তু একাধিক বক্তব্য রয়েছে, কিভাবে ওখানে ভারত ধ্বংস করেছে, কিভাবে ওখানে লাশের ছড়াছড়ি ছিল, কিভাবে জঙ্গি ঘাঁটিগুলো সব মাটিতে মিশে গেছে, এগুলো তো পাকিস্তানিরাই বারবার বলেছেন। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে নেতারা অনেকে বুক ফাটিয়ে বুক চাপড়ে এগুলো স্বীকার করে নিয়েছেন, চিৎকার করেছেন কেন আমরা বদলা নিতে পারছি না। তারপরেও এই প্রশ্ন, ভারত বালাকোটে হামলা করেছে কি করেনি সেটা নিয়ে কোনো বিতর্কই নেই, এতক্ষণ তো ছিলও না। বিতর্কটা শুরু হয়েছে কংগ্রেস সাংসদের মন্তব্যকে নিয়ে, যা নিয়ে স্বাভাবিকভাবেই যেটা হওয়ার সেটাই হয়েছে, আবার একটা রাজনৈতিক বিতর্ক এবং আরেকবার চাপানুতোর নতুন করে শুরু হয়ে গেছে। বিশেষ করে বিজেপি, তারা এইটা একটা হাতে গরম বিষয় পেয়ে, রাজনীতি তো থেমে থাকে না, রাজনৈতিক দায়বদ্ধতা তো সবসময় আছে, দেশের জন্য যেরকম আছে রাজনীতির জন্যও আছে। ফলে যথারীতি বিজেপিও তেরে ফুরে নেমে পড়েছে এই বক্তব্যের বিরোধিতা করতে। 2019-এর ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এখনো সেদিনের কথা মনে পড়লে কেঁপে ওঠে পাক গ্রামবাসীর বুক। 2019 में हमने पहला फायर जो अपनी आंखों से देखा वो 2019 में देखा था, तो उस वक्त भी डर खौफ था, लेकिन हम इधर से भागे नहीं। গোলার আওয়াজ পাকিস্তানিরা যেমন ভোলেনি, কিন্তু ভারতের কারোর সন্দেহ সম্ভবত এখনো যায়নি, যেমন কংগ্রেস নেতা চিরঞ্জিত সিং চান্নি। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে কংগ্রেসের সাংসদ, সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রমাণ দাবি করেছেন চান্নি, যা নিয়ে জোর বিতর্ক। हमारे देश में आकर कोई बम गिरे पता नहीं चलेगा। कहते जी पाकिस्तान में हमने सर्जिकल स्ट्राइक किए थे, कोई कुछ नहीं हुआ, कहीं नहीं दिखे सर्जिकल स्ट्राइक, किसी को नहीं पता चला, कहीं नहीं दिखे सर्जिकल स्ट्राइक, किसी को नहीं पता चला। सबूत मांगते हैं क्या आप? अरे मैं तो हमेशा मांगता रहा हूँ भैया। স্বাভাবিকভাবেই চান্নিকে নিশানা করেছেন বিজেপির নেতারা। पाकिस्तान वर्किंग कमेटी खोचा संबित पात्रेर, कोई भी ऐसी कसर क्यों नहीं बाकी छोड़ती जिसमें पाकिस्तान की सेना और पाकिस्तान के सरकार को, पाकिस्तान के आतंकवादियों को ऑक्सीजन सप्लाई जहां होता हो। ये बाहर से सीडब्ल्यूसी है और अंदर से पीडब्ल्यूसी है। बाहर से कांग्रेस वर्किंग कमेटी है और अंदर से देखा जाए तो पाकिस्तान वर्किंग कमेटी है। पाकिस्तान जा बोले एरा ताई विश्वास करे आक्रमण हरियाणार मंत्री अनिल विजेर। ये गद्दार है, ये हमारी सेना पर ना तो इनको भरोसा है ना इनको विश्वास है। इनका विश्वास ज्यादा उन बातों में है जो पाकिस्तान करता है। चान्नीर मंतव्येर निंदाय मुखर दिल्लीर मनजिंदर सिरसाव। राहुल गांधी जी या बाकी उनके कांग्रेस के लोग हमेशा से देश के साथ गद्दारी करते रहे हैं। ये लोग कभी देश के सके नहीं हुए, कभी ये चीन की भाषा बोलते हैं, और जब आप सर्जिकल स्ट्राइक का सबूत मांगते हो तो बड़ा स्पष्ट है कि तुम पाकिस्तान की भाषा बोलते हो। विपाके पड़े नाना जुक्ति कांग्रेस सांसदेर। कांग्रेस पार्टी हर तरीके से चट्टान की तरह सरकार के साथ है। अपेक्षा है कि ये हो। सर्जिकल की बात आज कोई है ही नहीं है भैया, और ना ही उसके सबूत मांगे जाते हैं, ना ही मैं मांग रहा हूं। अब मैं नहीं मांग रहा हूं, मैं ये कह रहा हूं कि इस बात को इधर उधर घुमाने की कोशिश मत करो। पहलगांव हमलार पर থেকেই কংগ্রেস নেতাদের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিজেপি। জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার, বলেছিলেন ধর্ম দেখে মারার সময় নাকি পায়নি জঙ্গিরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা সৈফুদ্দিন সোজ, তিনি আবার বলেছিলেন পাকিস্তানের দাবি মেনে নিতে হবে। এবার সেনা বায়ুসেনার অপারেশন নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের। দেখুন, একদিকে রাহুল গান্ধী বলছেন কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তা সমর্থন করবে বিরোধীরা, অন্যদিকে রাহুল গান্ধীর দলের সাংসদই এই বালাকোটে বিমান হানা নিয়ে প্রশ্ন তুলছেন।
অভিনন্দন বর্তমান নিয়ে মিথ্যে প্রচার করেছে পাকিস্তান, এটা তো আমরা দেখেছি তখন। এখনও আবার নতুন করে এই পাকিস্তান আটকে পড়া বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের চা খাওয়ার দৃশ্যটা ভাইরাল করেছে, প্রচার করছে সেটা। লন্ডনে পাক দূতাবাসের পাকিস্তানি সেনা অ্যাটাশে ওই অভিনন্দন বর্তমানের ছবি দেওয়া ব্যানার হাতে নিয়ে ভারতীয়দের গলা কাটার হুমকি দিচ্ছে। এমনি হয়েছে। সেই পরিস্থিতিতে চরণজিৎ সিং চান্নি ভারতের বায়ুসেনার মনোবলে ধাক্কা দেওয়ার মতো কাজ করলেন। এই বক্তব্যকে তো পাকিস্তানি নিউজ চ্যানেলগুলো প্রচার করবে, ঠিক যেভাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বক্তব্য পাকিস্তানের নিউজ চ্যানেলে প্রচারিত হয়েছিল। দেখুন, আমাদের গণতন্ত্রে বাক স্বাধীনতা রয়েছে, কে কোথায় কি বক্তব্য রাখবেন সেটা সংশ্লিষ্ট ব্যক্তির বিচার বিবেচনার উপর নির্ভর করে। কিন্তু তার বাইরেও তো একটা বিষয় রয়েছে, তিনি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, যদি তার কোথাও সামান্যতম গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তো বিচার বিবেচনাটা অনেক বৃহত্তর স্বার্থ মাথায় রেখে করা উচিত এবং তার দলীয় শৃঙ্খলার বিষয়টাও মাথায় রাখা উচিত। ভোট ব্যাংকের হিসেব সেগুলো তো দলীয় স্বার্থের ওপরে নয়, সেগুলো তো পরে করলেও চলে। এমন একটা সময় যখন আমাদের দেশের একজন জওয়ানকে পাকিস্তান ধরে রেখে দিয়েছে, বিএসএফ একজন জওয়ানকে, আপনারা জানেন, আমাদের বাংলার ছেলে পূর্ণাম। আজকে ওই পাক রেঞ্জার্সদের একজনকেও কিন্তু ভারতীয় সেনা ধরে ফেলেছে। সমানে সমানে চলছে, একটা অদ্ভুত স্নায়ুর যুদ্ধ চলছে। এই জন্যই তো অভিনন্দন বর্তমানকে সামনে নিয়ে এসছে। যদি কোনো কিছু না ঘটতো তাহলে অভিনন্দন বর্তমান কোত্থেকে এলেন? তারপরে এই প্রশ্নগুলো তোলার এই সময়, এটা কোথাও গিয়ে মনে হয় না যে এরা নিজেদের ছোট্ট ক্ষুদ্র স্বার্থকে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থের ওপরে জায়গা দেয়? দেশের মধ্যে যারা এইরকম বিচার বিবেচনা রহিত বাক স্বাধীনতা সেটাকে কাজে লাগায় না, এই শ্রেণীটাকে ভারতীয় সেনা কি বলে জানেন? হাফ ফ্রন্ট, মানে অর্ধেক যুদ্ধক্ষেত্র। কেন বলে জানেন? কারণ এই সমস্ত মন্তব্যগুলো শেষ পর্যন্ত তো মানে নেতাদের কাণ্ড কারখানা যাই হোক, নেতারা যুদ্ধে যান না, কিন্তু সেনার ওপর অকারণে চাপ সৃষ্টি করে, যা দেশ রক্ষার কাজে এই কিছু কিছু সিদ্ধান্তের পথে বাধার সৃষ্টি করে। খেয়াল করে দেখুন, কিছু কিছু ক্ষেত্রে তো কিছু কিছু বড় সিদ্ধান্ত নিতে হয়, যেমন কাশ্মীরে জঙ্গিদের বাড়ি ধ্বংস করে দিচ্ছে সেনা। ছবি দেখেছি আপনাদের, আমাদের প্রতিনিধি সেখানে গেছেন, সিজার গেছেন, জ্যোতির্ময় গেছেন, সেখানকার মানুষজনের সাথে কথা বলেছেন। মুনার গ্রামটায় তো দেখেছিলেন আপনারা, আমি দেখছিলাম ওখানকার মানুষজন বলছেন আমাদের বাড়িগুলো পাশাপাশি, মানে দুটো বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে, আশেপাশের বাড়ির ক্ষতি হবে না? হয়েছে, গায়ে গায়ে বাড়ি, কিন্তু তারপরে তাদের দুঃখ আছে। পাশের একটা বাড়িতে একটাই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, গোটা বাড়িটাই উড়ে গেছে তার জিনিসপত্র সহ, দুঃখ আছে। কিন্তু তারা তারপরেও বলছেন যে এটা না হলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা এখনও ভারতীয় এবং ভারতীয় হিসেবে চাই এই জঙ্গিদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সব নেওয়া হোক। তারা এরকম বড় মনোভাব দেখাতে পারছেন, এই নেতারা দেখাতে পারছেন না। তারা নিজেদের কাছে, একজন সাধারণ মানুষের কাছে তার বাড়িটা বৃহত্তর স্বার্থ, বেঁচে থাকাটা বৃহত্তর স্বার্থ, সেটা ছাড়তে পারছেন, এই নেতারা পারছেন না। এই জন্য বলি, রাজনৈতিক নেতারা তারা যতদিন না ক্ষুদ্র স্বার্থের ওপরে উঠতে পারবেন, ততদিন দেশ আর দশের মঙ্গল করা তাদের পক্ষে কিন্তু খুব কঠিন। সেনার তরফে কি দাবি করা হচ্ছে জানেন? এই যে তারা যে কাজকর্মগুলো এখন করছে, এই বাড়ি উড়িয়ে দেওয়ার মতো ঘটনা, এগুলো জঙ্গিদের মনোবল ভাঙার জন্য দরকার। তারাও জানেন যে জঙ্গি ওই বাড়িতে নেই, কিন্তু এইভাবে তাদের বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা জঙ্গিদের মনের ওপর একটা বিরাট বড় প্রভাব ফেলে। এবং শুধু যে কজন জঙ্গি এই নারকীয় ঘটনায় যুক্ত ছিল তাদের বিরুদ্ধে তো শুধু নয়, তাদের মনের ওপর শুধু নয়, যারা লুকিয়ে রয়েছেন বিভিন্ন জঙ্গি, যারা স্লিপার সেল, তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় কাজ করবে, কালকে আমার বাড়িটা উড়ে যাবে না তো। যারা ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা করে, তাদের সঙ্গে দেখুন, আর যাই হোক, ওই মানবাধিকার আর জেনেভা কনভেনশনে কি বলা হয়েছে সেসব ওই কপি বুক খুলে পড়ে
তারপর লড়াই করা চলে না। কিন্তু এই হাফ ফ্রন্ট থেকে তো প্রশ্ন উঠবেই, কারণ এই হাফ ফ্রন্ট মানে রাজনৈতিক ফ্রন্ট মনে করে কি জানেন, তারাই হচ্ছে আসল ফ্রন্ট। অ্যাকচুয়ালি সৈনিকদের জন্য এটাই হচ্ছে আসল ফ্রন্ট। এদের তুলনায় এই পাকিস্তানের মতো শত্রুর সাথে যুদ্ধ করাটা এদের জন্য অনেক সহজ কাজ। পাকিস্তানের সাথে লড়তে তারা তৈরি। পাকিস্তানের সঙ্গে ফ্রন্টগুলো হয়তো ভারত আস্তে আস্তে পরিষ্কারভাবে নিজেদের সেনা টেনা সাজিয়ে যা করার করবে, কিন্তু আরেকটা ফ্রন্টও তো তৈরি হয়ে গেছে পাকিস্তানের সাথে যুদ্ধে। সেটা তো ওই হাফ ফ্রন্ট ছাড়াও, ওই হাফ ফ্রন্টগুলো দেশের মধ্যে, এই ফ্রন্টটাও আমাদের দেশের মধ্যেই। এরা ভারতে বসবাসকারী পাকিস্তানি, ভারতের জনগণের সঙ্গে মিশে যাওয়া পাকিস্তানি, যাদের নোটিশ ধরিয়ে পাকিস্তানে ফেরত পাঠানো শুরু হয়েছে। কি খবর জানেন? যেগুলো শোনা যাচ্ছে, ভারতে ভিসা পাসপোর্ট নিয়ে এসে সব মিলিয়ে প্রায় ৮৩,০০০ পাকিস্তানি থেকে গেছিল। এই সংখ্যাটা সরকারি স্তর থেকে পাওয়া যায়নি, কিন্তু এই সংখ্যাটা যে এরকমই সেই তথ্যও পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। এই নোটিশ পেয়ে এরা যে সবাই পত্রপাঠ ফিরে যাচ্ছে এরকমও তো নয়। এক সিআরপিএফ জওয়ানকে আর চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। কেন জানেন? তার স্ত্রী পাকিস্তানি ছিলেন, তিনি সেটা গোপন করেছিলেন। এবার কি হয়েছে না হয়েছে সেটা তো পরের কথা, কিন্তু কেউ যদি বলে যে তিনি হানি ট্র্যাপে পড়েছিলেন, সেটা কেউ উড়িয়ে দেওয়া যাবে? দেশের স্বার্থ, দেশের নিরাপত্তার স্বার্থের সাথে তো কোনো ক্ষেত্রেই আপোষ করা চলে না, তাই না? আপনি বুঝবেন কি করে কে কি কোথায় কিভাবে আমাদের সাথে মিশে রয়েছে? চন্দননগরে, আমাদের রাজ্যে চন্দননগরে ফাতেমা বিবি নামে এক পাকিস্তানি নাগরিক ধরা পড়েছেন। তিনি রাওয়ালপিন্ডির বাসিন্দা, যেখানে পাক সেনার হেডকোয়ার্টার্স। এবার তিনি এই দেশে এসছেন কবে জানেন? এই ২-১ দিনের মধ্যে না, ৪৫ বছর আগে এসছেন। শুধু না, এসে বিয়ে থা করে থেকে গেছিলেন, সন্তান রয়েছে, সব কিছু রয়েছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে, তার আধার কার্ড প্যান কার্ড সব হয়ে গেছে। অথচ ভারতে এসেছিলেন ট্যুরিস্ট ভিসায় এবং এখন পর্যন্ত তিনি নাগরিকত্ব পাননি। এরও তো দুটো দিক। এলেন, অনেক দিন আগে এসছেন, যবেই আসুন, এসছিলেন তো ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যাওয়া, সেটা তো অপরাধ। এবং তার থেকেও বড় কথা, নাগরিকত্ব অফিসিয়ালি পাননি, অথচ আধার কার্ড প্যান কার্ড সব হয়ে গেল। কী করে হলো? এটাও তো ওই আজাদ মল্লিকরা কিভাবে এখানে বেশ একটা প্যারালাল ব্যবসা খুলে বসেছিলেন পরিচয়পত্র দেওয়ার, তার আরেকটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। কোনো কিছুই তো সব এত ইন্টারলিঙ্ক না, কোনো কিছুকেই তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানেন তো? কোনো কি যেখানে দেখিবে ছাই বা নাকি, চারপাশে ছাইগুলো একটুখানি ফু দিলেই এত সব মণিমাণিক্য বেরোচ্ছে, এত সব রত্ন বেরিয়ে আসছে, মশাই রত্নগিরি হয়ে যাবে। এগুলো তো আরেকটা হাফ ফ্রন্ট। হাফ কি ফুল ফ্রন্ট? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে প্রত্যেকটা রাজ্যের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। ভাবুন, ওই বয়স্ক ভদ্র মহিলা, তিনি হয়তো মিশে গেছেন, তার এখানে হয়তো ৪৫ বছর ধরে আছেন, এরকম আর কতজন আছেন, তাদের কার কি মনোভাব? এটা কিন্তু সিরিয়াস একটা প্রবলেম। ভারতীয় বায়ুসেনা কাল আরও একটা হোম ফ্রন্টের সাথে দেশবাসীর পরিচয় করিয়ে দিয়েছে। এই হোম ফ্রন্টটা অবশ্য আমাদের মনে আতঙ্ক ধরাচ্ছে না, এটা পাকিস্তানের জন্য। শুধু আমরা আতঙ্কে থাকবো আমাদের ভেতরের এই হোম ফ্রন্টগুলোকে নিয়ে, তা হয়? ওই একটা জায়গায় সেনা আমাদের ভরসা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে সে রাস্তাটাকে কাল রানওয়ে বানিয়ে দিয়েছিল বায়ুসেনা। একটার পর একটা বিমান সামরিক মহড়া করেছে, ওখান থেকে টেক অফ করেছে। আগেই সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৈরি সেনাও, আর্মি, এয়ারফোর্স, নেভি, 3 বাহিনী তৈরি, যাকে বলে ব্যাটল রেডি।
শুক্রবার যুদ্ধের এক দফা মহড়া দেখে ফেলেছে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ে। যদি যুদ্ধের সময় রাস্তায় নামতে হয় তাই আগে ভাগেই ড্রিল। গঙ্গা এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উঠল রাফাল থেকে সুখোই, দেশের তা বড় যুদ্ধ বিমান। শুধু সকালের নয়, রাতের অন্ধকারেও ওড়াউড়ি চলল এক্সপ্রেসওয়ে ছুঁয়ে। শুধু বোমারু বিমান নয়, নামলো সুপার হারকিউলিসের মতো সেনাবাহিনী বিমান, একের পর এক হেলিকপ্টারও। পহেলগাঁও হামলার পর থেকে রোজই অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রতিদিনই সমুচিত জবাব দিচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার রাতেও উড়ি কুপওয়ারা সেক্টরে গুলি ছোড়ে পাক সেনা। গুলি ছোড়ার কারণ কি? বেশিরভাগ সময় জঙ্গিদের ভারতের মাটিতে ঢুকিয়ে দেওয়ার জন্যই অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান, যাতে সে সময় ভারতীয় সেনা জবাব দিতে ব্যস্ত থাকে। সে গুড়ে বালি। রাতেও সীমান্তে কড়া নজরদারি ভারতীয় সেনার। আকাশে অপ্রতিরোধ হয়ে উঠছে ভারতীয় বায়ুসেনা। আস্তিনে আরও অস্ত্র। এবার রাফালে জুটছে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। ফ্রান্স থেকে 36টি রাফাল এনেছিল ভারত, রয়েছে আম্বালা আর হাসিমারা ঘাটিতে। ব্রহ্মোস জুড়ে যাওয়ার অর্থ রাফালে বসেই 250 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে ধূলিসাৎ করে দিতে পারবে বায়ুসেনা। এলওসি পেরোতে হবে না, ঘরে থেকে বেঘরে মারা হবে পাকিস্তানকে। যুদ্ধের আবহেই 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পহেলগাঁও হামলার পরেই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইএনএস সুরাত। তারপরেই কেঁপে যায় পাকিস্তান। আস্তিনে আর কি রয়েছে, এবার তার এক ঝলক দেখালো ভারতীয় নৌসেনা। যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, আইএনএস কলকাতা, সঙ্গে স্করপিন সাবমেরিন। করাচি বন্দরই কি লক্ষ্য? ভেবে কুল কিনারা পাচ্ছে না পাকিস্তান। দেখুন, একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া ভালো, যখন এরকম একটা পরিস্থিতির সামনে দেশ এসে দাঁড়ায় না, যখন প্রতিবেশী রাষ্ট্রকে উচিত শিক্ষা দেওয়ার একটা প্রয়োজনীয়তা, একটা দাবি ওঠে গোটা দেশের মধ্যে থেকে, এবং সবাই জানেন যেভাবে আমাদের সমস্ত সহনাগরিককে, 27 জন সহনাগরিককে এইভাবে পাকিস্তানের পাঠানো ওই দুষ্কৃতীরা খুন করেছে, তার জন্য গোটা জিনিসটার বদলা নেওয়া দরকার। গোটা এই সন্ত্রাসবাদী মানসিকতাটাকেই ওদেশের মাটির থেকে একদম উপড়ে ফেলা দরকার। এবার সেই জন্য ভারত ব্যবস্থা নেবে, প্রধানমন্ত্রী বলেছেন, ভারতও নিশ্চয়ই সেই দিকে এগোচ্ছে, অতীতেও দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, এরকম পরিস্থিতিতে 2-3টে প্যারালাল জিনিস থাকে, 2-3টে দিক থাকে, যেগুলো একসঙ্গে খেয়াল রাখতে হয়। এইরকম পরিস্থিতিতে রাজনৈতিক একটা ডামাডোল সবসময় তৈরি হয়। যতই গোটা দেশ একমত হয়ে যাক, রাজনৈতিক স্বার্থে কিছু ইধার উধারের বক্তব্য চলে আসবেই। সমস্ত দেশে ঘটে এটা। ফলে তার জন্য প্রস্তুত থাকতে হয় এবং তার ঠিক ভুল এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার দরকার পড়ে। প্রতিপক্ষ তারা কতটা প্রস্তুত, তারা আতঙ্কে আছে কিনা, তাদের মনোবল কিভাবে ভাঙছে, সেই জিনিসগুলো জানাটা খুব জরুরি। তাদের বাস্তব পরিস্থিতি না জানলে হিসেবে ভুল হয়ে যায়। এবং তৃতীয়ত, তাদের শিক্ষা দেওয়ার জন্য দেশ কতটা প্রস্তুত, এটা দেশের মানুষকে জানিয়ে তাদের মনোবল বাড়ানো, তাদের বিশ্বাস অর্জন করাটা যেরকম জরুরি, তেমনি প্রতিপক্ষকে পরিষ্কার করে এটা বুঝিয়ে দেওয়া জরুরি যে কীভাবে তাদের কান মূলে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে আমাদের দেশ। এই যুদ্ধের আগেই যারা তারা আধমোড়া হয়ে পড়ে, মোটামুটি সেই সিচুয়েশন ওখানে হয়ে গেছে। কিন্তু আমরা এই সমস্ত দিকগুলো খেয়াল করে দেখুন, মাঝে মধ্যেই এই গোটা বিষয়টার থেকে বেরিয়ে গিয়ে তার বিভিন্ন দিকগুলোকেও আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, আজকেও তুলে ধরবো। কারণ যে পরিস্থিতি আছে, এটাকে প্রত্যেকটা দিক থেকে জানা এবং বোঝাটা খুব জরুরি। কারণ যত বেশি ভুল ধারণা চারপাশে ছড়াবে, ততই কিন্তু মুশকিল। একমুখী একটা মানসিকতা দরকার গোটা দেশের। যদি কেউ দিকভ্রষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। এই সময় দিকভ্রষ্ট হওয়া চলবে না। হলে কি হয় জানেন, 2022 সালে পরীক্ষার সময় একটা ওই ব্রহ্মোস মিসাইল ছিটকে গিয়ে পাকিস্তানে পড়েছিল পরীক্ষার সময়। জাস্ট টেস্ট ফায়ার, কারো প্রাণহানি হয়নি। এবং সব থেকে বড় কথা কি জানেন, ভারতই পাকিস্তানকে এই দুর্ঘটনার খবরটা জানিয়েছিল এবং দুঃখ প্রকাশ করেছিল, যেটা একদম আনইনটেনশনাল, মানে ইচ্ছাকৃত একদম নয়, ভুলবশত ছিটকে গিয়ে
চলে গেছে ওখানে। পাকিস্তান কিন্তু কিচ্ছু টের পায়নি। ভারত বলার পর খুব হম্বিতম্বি করেছিল, কিন্তু বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গেছিল অন্য কারণে। ব্রহ্মোস মিসাইলটা ওই পাকিস্তানে গিয়ে পড়েছিল বলে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, মাথা ব্যথা ছিল অন্য কারণে। কারণ এই ব্রহ্মোস মিসাইলটা পাকিস্তানি র্যাডারে ধরাই পড়েনি। এই যে এখান থেকে ছিটকে গেল, ওখানে গিয়ে পড়লো, জানতেই পারেনি ওরা। কেন জানেন? এই ব্রহ্মোসের ডিজিটাল সিগনেচারকে কোনো র্যাডার ধরতে পারে না। যে কোনো যা ওড়ে আর কি, মানে সোজা বাংলায়, সেটা ফ্লাইট হতে পারে, যুদ্ধ বিমান বা ওই ধরনের যা কিছু, যে কোনো বিমান, ড্রোন বা এই মিসাইল, এগুলো প্রত্যেকটার মধ্যে একটা ডিজিটাল সিগনেচার থাকে। মানে এগুলো সবকটার মধ্যে কিছু কোড থাকে, তো সেগুলো র্যাডার ধরতে পারে, আরও বিভিন্ন যন্ত্রপাতি আছে, সেগুলো দিয়ে ধরা যায়। সোজা বাংলায় দেখবেন কিছু কিছু সাইট আছে যেগুলোতে দেখবেন ফ্লাইট কোথায় থেকে যাচ্ছে, কত দূর পৌঁছলো, এগুলো রিয়েল টাইমে জানা যায় গেলে। তো নম্বর দিয়ে দিয়ে দেখানো হয় এই ফ্লাইটটা এখন এইখানে আছে, এরকম ব্যাপার আর কি। যুদ্ধের ক্ষেত্রে সেগুলো আরও বেশি শক্তিশালী, আরও বেশি আধুনিক, এরকমই তো আমরা সবাই জানি। ওইখানেই মজার ব্যাপারটা হয়েছিল, এবং অন্য দেশের আতঙ্কের কারণ সেটাই হয়েছিল। এই ব্রহ্মোসকে ধরতেই পারেনি কোনো র্যাডার, কোনো সিস্টেম। তার মানে ব্রহ্মোস মানে তার মানে নিঃশব্দ মৃত্যু, জানতেও পারবে না কিভাবে ঘাতক এসে পৌঁছে গেল মাথার ওপর। এবার সেই ব্রহ্মোস রাফালের সঙ্গে যোগ করা হয়েছে, মহড়া চালাচ্ছে রাফাল। সেই ব্রহ্মোস এখন ভারতের নৌবহরেও রয়েছে, সেই নৌবহরও কিন্তু পাকিস্তানি মহড়ার কাছাকাছি পৌঁছে গেছিল। কিন্তু দেখুন, ব্রহ্মোস ছুঁড়ে পাকিস্তানকে শাস্তি দেওয়ার হলে ভারত তো অনেক আগেও দিয়ে দিতে পারত, দেয়নি তো। তার কারণ ভারত ভাবছে, প্রথম ভাবনা, অর্থনীতির কোমর ভেঙে যাওয়া পরিস্থিতিতে যে হামলাটা হলো এখানে, সেই হামলা করার সাহস পাকিস্তান পেল কি করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি বললাম না, আমরা বিভিন্ন দিক থেকে আজকে এই ঘটনাটা এবং ঘটনা পরম্পরা এবং তার পরের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, বিশ্লেষণ করে ধরবো, যাতে একদম বাস্তব পরিস্থিতির একটা স্পষ্ট ছবি আপনাদের সামনে ভেসে ওঠে। দেখুন, অনেকেই বলেছেন যে ওইখানে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, নারকীয় ঘটনা, একটা পর্যটন কেন্দ্রে, কেন নিরাপত্তা ছিল না, কেন গোয়েন্দারা আগে জানতে পারেননি। সর্বদলীয় বৈঠকে সরকার কিন্তু এই গোয়েন্দা ব্যর্থতা বা ওখানে যে নিরাপত্তায় ফাঁক থেকে গেছিল সেটা স্বীকার করে নিয়েছে। কিন্তু কেন ঘটেছিল তার কিন্তু একটা বড় কারণ আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, তাদের সেনাবাহিনীর লোকেদের ওই গাড়ি চালানোর পেট্রোল নেই, সেনাদের খাওয়ানোর মতো পয়সা নেই, খাবার দাবার পাওয়া যাচ্ছে না, সেনারা সাবান টাবানের ব্যবসা করছে। তাহলে তারা জঙ্গিদের খাওয়াবে পড়াবে কি করে, আর তাদের ফান্ডি বা করবে কি করে? এই সহজ অঙ্কেই হয়তো কোথাও একটুখানি নজরদারিতে ফাঁক পড়েছিল, উড়িয়ে দেওয়া যায় না এই পরিস্থিতিটা। তাই ভারত এখন খতিয়ে দেখছে এই পরিস্থিতিতে এই হামলা করার সাহস এবং রসদ দুটোই পাকিস্তান পেল কি করে। তাহলে কি ঘটনার পেছনে আরও কেউ আছে? বিষয়টা আরও অনেক দূরে। আমাদের যদি একটা বড় সড়ো অভিযান করতে হয়, বড় সড়ো পদক্ষেপ নিতে হয়, তাহলে তো পুরোটা জেনে বুঝে এগোতে হবে, একটাও যাতে ভুল পদক্ষেপ না পড়ে। দেখুন, আপনার আমার সাধারণ মানুষের চিন্তাভাবনার সাথে সরকারের চিন্তাভাবনা কোনো দিন মিলবে না, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার। আর এরকম পরিস্থিতিতে তো নয়, আমরা বাড়িতে বসে চিন্তা করছি, তাদের অনেক কিছু মাথার মধ্যে নিয়ে চিন্তা করতে হচ্ছে। আর সেখান থেকেই কতগুলো তথ্য উঠে আসছে। তো একটা ঘটনা পরম্পরা, পরপর বেশ কয়েকটা ঘটনা একটু সাজিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, আপনারা একটু ভেবে দেখুন। প্রথম ঘটনাটা, ট্রাম্পের চীনের ওপর চড়া শুল্ক আরোপ করা। খেয়াল করে দেখুন তারপর কি হলো। অধিকাংশ বহুজাতিক সংস্থা ঠিক করলো ভারতে কারখানা সরিয়ে আনবে। মনে আছে আপনাদের, অ্যাপেল ঠিক করেছে এখানে তারা আইফোন তৈরি করবে।
এখান থেকে গোটা বিশ্বে সরবরাহ করবে। অর্থাৎ এরকম বড় বড় বহুজাতিক সংস্থা তারা এখানে সরে আসবে চীন থেকে। এইরকম সময় ভারতে সন্ত্রাসবাদী হামলা হলো যাতে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, কার লাভ? পরিষ্কার, যার বাণিজ্যিক ক্ষতি হচ্ছিল তারই লাভ, মানে সোজা বাংলায় চীনের লাভ, যারা কয়েক মাস আগেও আমাদের সাথে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করছিল অরুণাচল থেকে লাদাখে। তারা এই সদ্য সম্প্রতি কয়েক মাস আগে লাদাখ থেকে সেনা কিছুটা পিছিয়ে নিয়েছে। হয়তো ভেবেছে ভারতকে সঙ্গে নিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করে আমেরিকাকে একটুখানি শিক্ষা দিতে পারবে। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে দেখলে তাদের বদলাতে কতক্ষণ? চৌ এন লাইয়ের হিন্দি চিনি ভাই ভাই শুনে ভারত এর আগে কিন্তু যথেষ্ট গুণাগার দিয়েছে, ওদের বিশ্বাস নেই। তাই এবার নিজেরা পিছিয়ে পড়েছে বলে নিজেদের পিছিয়ে রেখে আড়ালে রেখে পাকিস্তানকে ওরা এগিয়ে দেয়নি, তার কি কোনো গ্যারান্টি আছে? তার মানে পাকিস্তানের দিকে এগোতে হলে ভারতকে অগ্রের পাশাপাশি পশ্চাৎও বিবেচনা করতে হবে, অর্থাৎ পেছনে চীন আছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। দেখুন, কূটনীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, আমেরিকার কাঁটা দিয়ে চীনের কাঁটা তোলা যেত, কিন্তু সেখানেও তো একটুখানি গন্ডগোল আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত তো নিরপেক্ষ দেখেছে, তার জবাব এখন আমেরিকা দিচ্ছে, তারা এখন নিরপেক্ষ থাকার ভান করছে। কিন্তু চীন মাঠে নামলে আমেরিকা কি ময়দান ছেড়ে দেবে? এ উত্তর তো ভবিষ্যতের গর্ভে রয়েছে। বর্তমানে কি রয়েছে সেই পরিস্থিতিটাই তো আঁচ করার চেষ্টা করছে ভারত। এবং আগামী কয়েক মাসে বিশ্ব পরিস্থিতিতে যে বদল আসার অনুমান রয়েছে তার জন্যও তো অপেক্ষা করতে হচ্ছে। অনেক কিছু জড়িত। ভারত আমেরিকা শুল্ক চুক্তি যদি হয়ে যায় পরিস্থিতি তো অনেকটাই বদলে যাবে, কিন্তু প্রশ্ন তো সেটা নয়। আরও বড় প্রশ্ন হচ্ছে এই সমস্ত যোগ বিয়োগ কবে শেষ হবে, কবে সব হিসেব মিলবে? ততদিন পর্যন্ত পাকিস্তানকে কি কিচ্ছু করবে না ভারত? নিশ্চয়ই করবে, করতে তো হবেই। এই রকম একটা বাধ্যবাধকতা রয়েছে। এটা দেশের সেন্টিমেন্ট, এটা সরকারের চাপ, এটা এড়ানোর কোনো জায়গা নেই। এবং প্রত্যাশা যে জায়গায় সরকারই বাড়িয়ে দিয়েছে, তারা এর আগে যা যা ব্যবস্থা করেছে, সেই সার্জিক্যাল স্ট্রাইক থেকে বালাকোট স্ট্রাইক, তার ফলে এখন তার বেশি কিছু করার একটা চাপ তাদের উপর থাকবেই। এটা তো প্রত্যাশা বাড়বেই, এটাই স্বাভাবিক। ভারত কিন্তু এখন ব্যবস্থা যেগুলো নেবে বা নিচ্ছে তার থেকে একটা জিনিস পরিষ্কার, ভারত ক্রমাগত পাকিস্তানকে একটু একটু করে সমস্ত দিক থেকে দুর্বল করার কৌশল অবলম্বন করেছে। আজও একটা পদক্ষেপ নিয়েছে, তারা সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এবার আপনারা বলবেন এটা তো হওয়ারই কথা, এটা কি বিরাট ক্ষতি করবে পাকিস্তানের? এই সিদ্ধান্ত যে পাকিস্তানের কি হাল করবে এটা আপনারা ভাবতেও পারবেন না। জলে স্থলে আকাশে যুদ্ধের প্রস্তুতি সারা। এবার পাকিস্তানকে ভাতে মারার পরিকল্পনাও সেরেছে ভারত। পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধের ঘোষণা করেছে নয়াদিল্লি। শুধু পাকিস্তানি পণ্যই নয়, সে দেশের মাধ্যমে আমদানি করা সব ধরনের পণ্য আমদানিতেই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রক। নয়াদিল্লির এই আর্থিক আক্রমণের মোকাবিলা করতে গিয়ে পাকিস্তানও পাল্টা বাণিজ্য অবরোধ জারি করেছে। কিন্তু এর ফলে শেহবাজ শরীফের দেশে উল্টে হিতে বিপরীত হবে, কারণ বাণিজ্য বন্ধের জেরে ভারতীয় পণ্য নির্ভর পাকিস্তানের অর্থনীতি কিছুদিনের মধ্যেই ধুঁকতে শুরু করবে। 2024-25 আর্থিক বর্ষের হিসেব বলছে ভারত $447.65 মিলিয়ন পণ্য পাকিস্তানে রফতানি করেছে, সেখানে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল মাত্র $0.42 মিলিয়ন। ভারত থেকে পাকিস্তানে যাওয়া পণ্যের মধ্যে প্রধানত রয়েছে অর্গ্যানিক কেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, প্লাস্টিক, মেটাল কম্পাউন্ড, তেল পরিশোধক সামগ্রী, মেডিকেল অ্যাপারেটাস, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। পাকিস্তানের বেশ কিছু শিল্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীল। বাণিজ্য বন্ধের ফলে পাকিস্তানের সেই সব শিল্প সরাসরি ক্ষতির মুখে পড়বে। বাণিজ্য বন্ধের জেরে পাক বাজারে সবচেয়ে বেশি যে জিনিসটার সংকট তৈরি হবে তা হলো ওষুধ।
ভারতের বাজার থেকে আমদানি না হলে বিনা চিকিৎসায় প্রাণ যেতে পারে বহু পাকিস্তানির। সংকট বুঝে তাই তড়িঘড়ি দেশের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছেন পাক সরকারের আধিকারিকরা। একদিকে রাজনৈতিক অস্থিরতা, সঙ্গে নিদারুণ আর্থিক দুর্দশা। গত কয়েক বছর ধরেই ধুঁকছে পাকিস্তান, তবু সন্ত্রাস বন্ধে মদত দেওয়া বন্ধ করেনি ইসলামাবাদ। এবার পাক সেনার সরাসরি মদতে পহেলগাঁও হামলা যুদ্ধ পরিস্থিতি ডেকে এনেছে উপমহাদেশে, আর সেই যুদ্ধের দামামা বাজাতে গিয়েই হেসেলে টান পড়েছে পাকিস্তানের। পাকিস্তানে ভ্যাকসিনের ক্রাইসিস তো আগে থেকেই ছিল, এবার ভারত একেবারে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ওদের যাবতীয় ওষুধপত্র সব আমাদের দেশ থেকে যায়। এবার তো জ্বরের ওষুধেরও সংকট হবে, প্যারাসিটামল পাবে না। তখন ওই চীনের আধুনিক অস্ত্র দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে সব মশা মারবে, আর পরমাণু অস্ত্র দিয়ে জীবাণু নাশ করবে। যারা অনেকগুলো যুদ্ধে এমনিতেই হেরে বসে আছে বা হারার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তাদের তো ধীরে ধীরে মরতে দেখাই শ্রেয়। তাহলে কি পাকিস্তানিরা না খেয়ে না ওষুধ পেয়ে মরবে? তা হয় নাকি? আফগানরা না খেয়ে মরেছে নাকি? কিন্তু ভারত থেকে সরাসরি যেগুলো যেত সেগুলো এবার যাবে ঘুর পথে, দুবাই হয়ে। ইউএই ভারতের থেকে কিনবে, তার থেকে পাকিস্তান কিনবে। ইউএই আরও ধনী হবে আর পাকিস্তান আর একটু দেউলিয়া হবে। দেখুন, পাকিস্তানে হাহাকার পড়ে গেছে। ভারত প্রথম যেটা বলেছিল, ওই সিন্ধু জলচুক্তিতে যদি জল বন্ধ করে দেয়, আর আমাদের রাজস্থানের কৃষকরা তারা বলছেন যে ওই সিন্ধুর জল যদি রাজস্থানের স্রোতটাকে উল্টো মুখে ঘুরিয়ে যদি রাজস্থানের দিকে বইয়ে দেওয়া যায়, তাহলে রাজস্থানের এই শুখা জমিন সেটা উর্বর হয়ে যাবে, ফসলে ভরে যাবে। অর্থাৎ উল্টো দিকে যদি স্রোত যায়, তাহলে একদিকে যেরকম আবাদ হয় তেমনি আরেকটা দিক বরবাদ হয়ে যায়। এটা কিন্তু রাজনীতিতেও খুব সত্যি কথা। দেখুন, দিলীপ ঘোষ আমাদের এখানেই, তাদের গোটা দল দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে একটা অদ্ভুত উদাসীন এবং বিপরীত ধর্মী মনোভাব নিয়েছিল। সে একই দিনে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, তখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মুর্শিদাবাদে, সেখানে ওই দাঙ্গা বিধ্বস্ত মন্দিরগুলোর পরিমার্জনা করার জন্য বিজেপির ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে সেখানে হাজির। আর কাঁথিতে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তিনি সনাতনী সম্মেলন করে সেখানে পুরীর প্রধান পুরোহিতকে নিয়ে চলে এসে জানাচ্ছিলেন যে ও মন্দিরটার কোনো স্যাংশন নেই, ওটা অধর্মের মন্দির। এবার এইরকম যখন পরিস্থিতি, তখন দিলীপ ঘোষ কী করলেন? সস্ত্রীক সরাসরি উল্টো স্রোতে দীঘায় পৌঁছে গেলেন, মুখ্যমন্ত্রীর সাথে বসলেন, খোঁজ গল্প করলেন এবং অদ্ভুত একটা বিতর্কের জন্ম দিয়ে দিলেন। এবং দেখে মনে হচ্ছিল যে পুরো বিজেপির বাড়া ভাতে ছাই ফেলা যাকে বলে, সেটাই করলেন কোথাও গিয়ে দিলীপ ঘোষ। এটা জানতেই, এই জন্য তিনি তো বেশ সিজনড পলিটিশিয়ান, দুধে রাজনীতিক। তিনি এরকম কাণ্ডটা করলেন কেন? কোথাও গিয়ে কি তার নিজের ভেতরে মনে হচ্ছিল যে দল তাকে ব্যবহার করছে না, দল তাকে আর কিছু দেবেও না, প্রেসিডেন্ট করবে না, এই সমস্ত ভেবে ভেতরের ক্ষোভটা এইভাবে উগরে দিলেন, দলকেও একটুখানি শিক্ষা দিলেন, এরকম ব্যাপার কি? তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওই জন্য আমাদের স্টুডিওতে, যেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়া ভালো, জেনে নেওয়া ভালো তার মনে কি আছে, দলের স্ট্র্যাটেজির বিরুদ্ধে কেন গেলেন। মজার ব্যাপার কি জানেন? অদ্ভুতভাবে একটা গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ। তিনি আসলে নাকি সঠিক স্ট্র্যাটেজি নিয়েছেন, মানে তিনি যা বলেছেন, আমি তার কথাগুলোই আপনাদের বলছি, শোনাবো কেন আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। যে এটাই নাকি ওখানে গিয়ে নাকি মানে হিন্দুত্বর পুরোপুরি ওখানকার যেটুকুনি ফসল সেটা মমতা ব্যানার্জিকে তুলতে দেওয়া উচিত নয়, সেই জন্যেই তিনি নাকি গিয়ে বিজেপির হয়েই সেই ফসলে ভাগ বসিয়েছেন। তাহলে কোথাও গিয়ে কি বিজেপির বড় নেতাদের, মানে বাকি নেতাদের আর কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একজন তিনি হলে বাকিরা যারা, তাদের স্ট্র্যাটেজি ভুল ছিল, এটাই বলতে চেয়েছেন দিলীপ ঘোষ? সেটা তো আরও বড় বিড়ম্বনা বিজেপির জন্য। মজা কি জানেন? ঠিক যেভাবে তিনি বলেছেন যে তিনি বিজেপির হয়ে, দিলীপ ঘোষ বলেছেন বিজেপির হয়ে
জয় ছিনিয়ে নিয়ে এসছেন ওখান থেকে, ওই দীঘার থেকে। বাহ, ওখানকার মানুষজনকে যে স্লোগান তৃণমূলের জয় বাংলা, সেটা ভুলিয়ে তারা যেরকম ধর্ম করেন আর কি, সেই হিন্দু ধর্মের একটা হিন্দুত্বের দীক্ষিত করে তাদের দিয়ে জয় জগন্নাথ বলিয়েছেন। অত সব দিক থেকেই তিনি আসলে রাজনীতি করেছেন, সেই লাইনটাকেই তো আজকে খানিকটা মান্যতা দিয়ে ফেললেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনিও কিন্তু বলেছেন দীঘার জগন্নাথ মন্দির নাকি আসলে তাদের মন্দির রাজনীতিরই জয়। তাহলে দিলীপবাবু কি এখন ভাবছেন যে তিনি আসলে রাস্তাটা দেখালেন? কমিউনিস্টরা বলতো এই বিবেকানন্দ আর আরএসএস এর বিবেকানন্দ এক নয়। টিএমসি আজ কি বলছে, রামায়ণের রাম আর বিজেপির রাম এক নয়, এটা বিজেপির রামনবমী। কিন্তু সেই রামনবমী মিছিল টিএমসিকে করতে হচ্ছে। বিজেপি মন্দির পলিটিক্স করে, এটা সাম্প্রদায়িক, এটা হতে পারে না, ঠিক নয়। আজকে মমতা ব্যানার্জিকেও মন্দির পলিটিক্সে আসতে হচ্ছে। জিত্রাকার নৈতিক জয় বিজেপির। এত বড় জয় হলো, দিলীপ দূরে থাকবে? জয়টা ছিনিয়ে নেওয়ার জন্য আমি গেছিলাম এবং ছিনিয়ে এনেছি। অ্যাকসেপ্ট করে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা যে মোদি হচ্ছে ওনাদের পথ প্রদর্শক, মোদির দেখানো পথে অন্ততপক্ষে মন্দিরের ক্ষেত্রে তারা কাজ করে, এবং এটা বিজেপির সাফল্য। যে তৃণমূল কংগ্রেস হিন্দু শব্দ বলতো না, সেই তৃণমূল কংগ্রেস এখন হিন্দু শব্দ বলছে, মন্দির বলছে। দেখুন, অনেকেই বলছিলেন যে ওই দীঘার মন্দির উদ্বোধনে গিয়ে দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। আমার কি মনে হচ্ছে জানেন, আমার সঙ্গে সাক্ষাৎকার দিতে বসে যে কথাটা তিনি বলেছেন, সেটার থেকে বড় বিড়ম্বনায় তিনি আর দলকে কিছু ফেলতে পারেননি। কারণ তার একটা যুক্তিকেও বোধহয় দল কাটতে পারছে না, আবার হজমও করতে পারছে না। এবার গিলতেও না পারলে আর উগ্রতেও না পারলে কি হয়, সেটা কি জানেন তো? আজকের দিনে যে বস্তুটা হয় সেটার নাম বিজেপির কাছে অন্তত আমার যেটা মনে হচ্ছে দিলীপ ঘোষ। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH